Bismillah Rahman Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students, welcome to English class. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত যারা রয়েছে তাদের ইংরেজি বিষয়ের যে প্রথম অ্যাসাইনমেন্ট রয়েছে সে অ্যাসাইনমেন্ট সম্পর্কে এবং এর সমাধান ক্লাস নিয়ে ইনশাআল্লাহ হাজির হয়েছি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দেখলে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে তৈরি করতে সক্ষম হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, প্রথম অ্যাসাইনমেন্টে তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার দেওয়া রয়েছে এবং সেখানে টপিক হিসেবে তোমাদেরকে ইউনিট 3 থেকে দেওয়া রয়েছে এবং আমরা জানি যে ইউনিট 3 হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে। সেখানে তোমাদের জন্য যে টাস্ক অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে মূল কাজটি বলা হয়েছে সেটি হচ্ছে রাইট ইন ইংলিশ অ্যাবাউট আ বাংলা অর ইংলিশ শর্ট স্টোরি দ্যাট ইউ হ্যাভ রেড। অর্থাৎ তুমি বাংলা অথবা ইংরেজিতে যে গল্প পড়েছ সেখান থেকে যে কোনো একটি গল্প সম্পর্কে তুমি লিখবে। সেই গল্পটি তোমাকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পর্যায়ে তোমাদেরকে যে প্রশ্নটি প্রণয়ন করা হয়েছে সেই প্রশ্নটি আমি তোমাদেরকে দেখাবো। আশা করি তাহলে তোমরা এই সম্পর্কিত তথ্যগুলো পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে তোমরা প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ। তোমরা এখানে লক্ষ্য করে দেখো যে ইউনিট 13 ফুড অ্যাডাল্টারেশন এখানে চুজ করা হয়েছে এবং এখানে যে অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে সে অ্যাসাইনমেন্টের জন্য কিছু লার্নিং আউটকামস বলা হয়েছে, অর্থাৎ যে শিখন ফল, এ লার্নার উইল বি এবল টু, এর মাধ্যমে যে কি শিখন ফল শিক্ষার্থীরা লাভ করতে পারে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। আমি একটু সংক্ষেপে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো, রাইট এ শর্ট সামারি অফ দ্য স্টোরি, অর্থাৎ সেই গল্পটি সম্পর্কে একটি শর্ট সামারি করতে হবে। রাইট হিজ পার্সোনাল অপিনিয়ন অ্যাবাউট এ শর্ট স্টোরি, এবং শর্ট স্টোরি সম্পর্কে তার পার্সোনাল বা তার ব্যক্তিগত মতামত সম্পর্কে সে বলতে সক্ষম হবে। রাইট ক্রিয়েটিভ স্টেটমেন্ট অ্যাবাউট এ স্টোরি, এবং কোন একটি গল্প সম্পর্কে তার যে সৃজনশীল মতামত বা বক্তব্য সেটি সে প্রণয়ন করতে সক্ষম হবে। ইউজ ভোকাবুলারি সুইটেবল টু কমেন্ট অন আ স্টোরি, এছাড়াও সে কিছু শব্দ ভাণ্ডার সে সমৃদ্ধ হবে, নতুন কিছু শব্দ সে শিখবে এবং সেগুলো সে গল্পের মধ্যে প্রয়োগ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে লার্নিং আউটকামস, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর মূল অ্যাসাইনমেন্ট টাস্ক যেটা আমি তোমাদেরকে বলেছি সেটা কি করতে হবে, তোমরা একটু প্রশ্ন লক্ষ্য করে দেখো। রাইট ইন ইংলিশ অ্যাবাউট এ বাংলা অর ইংলিশ শর্ট স্টোরি দ্যাট ইউ হ্যাভ রেড, অর্থাৎ তুমি যে গল্প পড়েছ সেটা হতে পারে বাংলা অথবা ইংরেজিতে। এখন সেই সম্পর্কে একটি ছোট গল্প তোমাকে এখানে লিখতে বলা হয়েছে। তো আসো এই টাস্কগুলো বা এই অ্যাসাইনমেন্টটা আমরা কিভাবে প্রণয়ন করব। অ্যাসাইনমেন্টটি প্রণয়ন করার জন্য যে ধাপগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। দেখো, স্টেপস অর ইনস্ট্রাকশন, অর্থাৎ তোমরা অ্যাসাইনমেন্টটি করার জন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে। চুজ এ শর্ট স্টোরি দ্যাট ইউ এনজয় রিডিং আইদার ইন বেঙ্গলি অর ইন ইংলিশ। তারপরে বলা হচ্ছে রাইট উইথিন 200 to 250 ওয়ার্ডস, অর্থাৎ 200 থেকে 250 শব্দের মধ্যে সেই গল্পটিকে এখানে লিখতে হবে। রাইট দি সামারি অফ দি স্টোরি, ফোকাস অন প্লট ক্যারেক্টার্স ইন 5 to 8 সেন্টেন্সেস। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই পয়েন্টে বলা হচ্ছে যে গল্পটি তুমি লিখবে সেই গল্পটির একটি সামারি লিখতে হবে এবং সেই সামারির মধ্যে তুমি যে মেইন যে প্লট অর্থাৎ গল্পটি কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। ক্যারেক্টার্স, গল্পের মধ্যে যে সমস্ত চরিত্র ছিল সেই চরিত্রগুলো সম্পর্কে, অর্থাৎ যারা রোল প্লে করেছেন তাদের সম্পর্কে এখানে লিখতে হবে। রাইট হোয়াট ইউ লাইকড অ্যান্ড ডিড নট লাইক অ্যাবাউট দ্য স্টোরি, এছাড়াও বলতে হবে যে তোমরা যে গল্পটি পড়েছো সেই গল্পের মধ্যে তুমি কোন বিষয়গুলো পছন্দ করেছো অথবা কোন বিষয়গুলো পছন্দ করেনি সে সম্পর্কে কিছুটা হলো আলোকপাত করতে হবে। এবং তারপর বলা হচ্ছে ইফ ইউ আর আস্কড টু ব্রিং সাম চেঞ্জেস ইন দ্য স্টোরি হোয়াট উড ইউ চেঞ্জ। এখানে বলা হচ্ছে দেখো
যে যদি তোমাকে বলা হয় যে যেই গল্পটি সম্পর্কে তুমি আলোকপাত করছো সে গল্পটি যেমন ছিল তার থেকে যদি কিছুটা পরিবর্তন করা হয় তাহলে তুমি সেটা কিভাবে পরিবর্তন করবে। এবং সর্বশেষ পয়েন্ট বলা হচ্ছে কনক্লুডিং স্টেটমেন্ট, অর্থাৎ একটি সমাপনী বক্তব্যের মাধ্যমে তুমি এই কাজটি সম্পন্ন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমি এখানে তোমাদেরকে নমুনা উত্তর প্রদান করব, তবে তার আগে বলে নিচ্ছি যে তোমাদের যে টেক্সট বুক রয়েছে সেখানে দেখো ইউনিট 13 ফুড অ্যাডাল্টারেশন, সেখানে যে লেসনগুলো রয়েছে সেই লেসনগুলো অবশ্যই তোমরা ভালোভাবে অধ্যয়ন করবে। ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য দূষণ বা খাদ্যে ভেজাল সম্পর্কে সেই ইউনিট অবশ্যই তোমাদের পড়া প্রয়োজন রয়েছে। এবং সেখানে আমরা একটি গল্প নিশ্চয়ই পাবো, আমরা গল্পটি অবশ্যই পড়িয়েছি এবং তোমরা অবশ্যই সেটা পড়াশোনা করেছো এবং আমি সেই সম্পর্কে তোমাদেরকে ইনশাআল্লাহ দিক নির্দেশনা প্রদান করব। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদেরকে আরেকটি কথা বলে দিতে চাই, সেটি হচ্ছে যে তোমাদের যে মার্কিং করা হবে সেই বিষয়টি একটু বলে নিতে চাই। তোমাদের লেখার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কে একটু বলে নিচ্ছি। আরেকটি কথা বলি যে তোমরা হয়তো এই অ্যান্সারটি অন্য কোথাও পেতে পারো, হয়তো বা এখানে এত কথা বলবে না। তো আমি একজন শিক্ষক হিসেবে তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমরা অবশ্যই মেনে চলবে এবং সেইভাবে তোমরা পড়াশোনা চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখবে যেখানে কিছু দিক নির্দেশনা প্রদান করা হয়েছে, এই দিক নির্দেশনাগুলো তোমরা যদি সঠিকভাবে মেনে চলো এবং সেইভাবে অ্যাসাইনমেন্ট পূরণ করো তাহলে কিন্তু ভালো নম্বর তোমরা পেতে পারো। যেমন আমি একটা বলে দিচ্ছি, দেখো এক্সিলেন্ট, তারপর হচ্ছে গুড, অ্যাভারেজ, নিড ইমপ্রুভমেন্ট। অর্থাৎ তোমরা যখন তোমাদের অ্যাসাইনমেন্টটি সাবমিট করবে তখন তোমাদের বিষয়ভিত্তিক যিনি শিক্ষক রয়েছেন তিনি যখন সেগুলোকে মূল্যায়ন করবেন, সেগুলোকে তিনি কমেন্ট করবেন অথবা নম্বর প্রদান করবেন, তখন তিনি এই যে ক্রাইটেরিয়া রয়েছে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া এর উপর ভিত্তি করে তিনি কিন্তু সেগুলো মূল্যায়ন করবেন। যেমন একটা আমি এখানে বলেছি, দেখো স্ট্রং লজিক্যাল অর্গানাইজেশন অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশনস। অর্থাৎ তোমাদেরকে যে ইনস্ট্রাকশন দেয়া রয়েছে এখানে লক্ষ্য করো, সে ইনস্ট্রাকশন অনুযায়ী স্ট্রং লজিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ তোমার যে গল্পের যে গাঁথনি হবে, গল্পটা তুমি যে লিখবে বা সামারি যে লিখবে সেটার অত্যন্ত যৌক্তিকভাবে হতে হবে এবং খুব ভালোভাবে সেটাকে অর্গানাইজ করতে হবে, সেটাকে সুসংগঠিত করে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে অর্গানাইজেশনের বিষয়টা। আর একটা হচ্ছে ভোকাবুলারি ইউজ, uses the wide range of vocabulary with the repetition। অর্থাৎ প্রচুর পরিমাণে তুমি ভোকাবুলারি এখানে ব্যবহার করবে এবং অবশ্যই একই ভোকাবুলারি বারবার তুমি ব্যবহার করবে না। তো এই সংক্রান্ত যে নির্দেশনগুলো রয়েছে, ইন্ডিকেশন রয়েছে, সেইগুলো বিষয়ে তোমরা যদি সঠিকভাবে তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে প্রতিস্থাপন করতে পারো, সুন্দরভাবে যদি তোমরা অ্যাসাইনমেন্ট পূরণ করতে পারো তাহলে আশা করা যায় অবশ্যই তোমরা সেরকম একটি এক্সিলেন্ট তোমরা পেতে পারো এবং এক্সিলেন্টের নম্বরের পরিধি হচ্ছে 15 থেকে 20-এর মধ্যে। আশা করি তোমরা, আমি আজকে যে তোমাদেরকে নমুনা উত্তরটি প্রদান করছি এর মাধ্যমে ইনশাআল্লাহ তোমরা এক্সিলেন্ট পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যে আমি তোমাদেরকে তোমাদের পরিচিত যে ইউনিট 13 অ্যাডাল্টারেশন ইউনিট থেকে যে গল্পটি তোমরা পড়েছ দি লাঞ্চিয়ন, সেখান থেকে আমি এই গল্পটি চুজ করেছি এবং এই সম্পর্কে হয়তো কিছু আলোচনা করব এবং তারপরে তোমাদেরকে আমি কিছু টেস্ট দিব যেগুলো তোমরা এই ভিডিওটি পজ করেও তোমরা কিন্তু সহজভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটি প্রদান করতে সক্ষম হবে। শর্ট স্টোরি অ্যাকর্ডিং মাই রিডিং ইন মাই ইংলিশ টেক্সট বুক দ্য লাঞ্চিয়ন। এখানে আমি বলছি, দেখো a short story according my reading in my English textbook। অর্থাৎ তুমি যখন লিখবে তখন তুমি লিখতে পারো যে a short story I have read, এটাও তুমি লিখতে পারো, অথবা তুমি এইভাবে কিন্তু টাইটেল লিখতে পারো। তো আমি একটু ভিন্ন মাত্রায় ভিন্ন ধারায় এখানে টাইটেলটি দিয়েছি, আশা করি তোমরা এইভাবে টাইটেলটি লিখতে পারবে। তোমাদের বইতে দ্য লাঞ্চিয়ন সম্পর্কে যে গল্পটি রয়েছে সেটি মোটামুটি বড় একটি গল্প বলা চলে এবং এই লাঞ্চিয়ন গল্পটি তিনি লিখেছেন, তিনি হচ্ছেন উইলিয়াম সমারসেট মম। তোমরা পিকচারে তাকে দেখতে পাচ্ছ এবং সেই গল্পেরই ধারাবাহিকতায় যে একটি প্যারিসের একটি ফয়েটস যে একটু রেস্টুরেন্ট ছিল, খুব নামি দামি রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের খাবারের দৃশ্যের আমরা দুজনকে দেখতে পাচ্ছি, দুজন ক্যারেক্টার এখানে দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে চলো
আমরা মূল পয়েন্টে চলে যাচ্ছি। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো ইন্ট্রোডাক্টরি, অর্থাৎ আমরা এখানে ভূমিকা হিসেবে কিছু শুরু করছি গল্পটি। আমি একটু পড়ছি, অবশ্য আমি সম্পূর্ণটি পড়বো না, যাতে করে এই ভিডিও ক্লাসটি বা অ্যাসাইনমেন্টের যে সমাধান ক্লাসটি সেটি খুব প্রলম্বিত হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে এবং তোমাদের ধৈর্যচ্যুতি করবে। আশা করি তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবে। আমি আবার বলছি, প্রয়োজনে তোমরা অবশ্যই ভিডিওটিকে পজ করে তোমাদের অ্যাসাইনমেন্টের যে কাজ সেই কাজটি তোমরা সম্পন্ন করতে পারো। তো আমি কিছুটা তোমাদের জন্য পড়ে দিচ্ছি। দ্য রাইটার অফ দ্য লান্সিয়ান উইলিয়াম মম during this story relates a few ladies who is the lover of his stories. অর্থাৎ এখানে লান্সিয়নের যিনি গল্পের লেখক উইলিয়াম সমারসেট মম, আমরা উইলিয়াম মম বলছি, তিনি এই গল্পটির মধ্যে তিনি কি করেছেন, তিনি বেশ কিছু লেডিজদের কথা তিনি বলেছেন, হু ইজ দ্য লাভার অফ হিজ স্টোরিজ, যারা ছিল তার এই গল্পের মানে প্রেমিক, অর্থাৎ তারা ওনার গল্পকে পছন্দ করতেন। She wins the author's favor and expresses her wish to satisfy him at a high-class restaurant. এখন দেখো, একজন লেডি ছিল, she wins the author's favor, যিনি কি করেছিলেন, অথর্স মানে লেখক, অর্থাৎ উইলিয়াম মমের তিনি কি করেছেন, ফেভার ছিলেন, এবং তিনি কি করেছেন, expresses her wish to satisfy him at a high-class restaurant, এবং তিনি চেয়েছিলেন যে তাকে একটি উচ্চমানের রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় বসে তাকে স্যাটিসফাই করবেন। উইলিয়াম exposes the false motives of modest eating habits of the center classes with slightly of humor. তো উইলিয়াম কি করেছিলেন, তিনি যে ফলস মোটিভ ছিলেন অফ মডেস্ট ইটিং হ্যাবিটস, অর্থাৎ আমরা যে মৃতভাবে যে খেয়ে থাকি, কি বলে এটাকে, মৃত ব্যয়িত করে, অর্থাৎ আমরা খুব অল্প পরিমাণে খেয়ে থাকি যারা, তো সেই সম্পর্কে তিনি মোটিভটা তিনি সেভাবে করেছেন, অফ দি সেন্টার ক্লাসেস উইথ স্লাইটলি অফ হিউমার, এবং সেখানে তিনি কি করেছেন, তিনি সেখানে সেন্ট্রাইজ করেছেন যে কিছু হিউমার বা হাস্যরসাত্মক কিছু বিষয় তিনি এখানে এনেছেন। তো যাই হোক, এখানে আমি খুব বেশি বাংলা ক্লাসটা তোমাদেরকে করাবো না, বাংলা অর্থ সহকারে আমি বলবো না। তারপর আমি একটি প্রারম্ভিক, আগে বলেছি ইন্ট্রোডাক্টরি বা প্রারম্ভিক ভূমিকাটা আমি বললাম। তোমরা নিশ্চয়ই গল্পটি সম্পর্কে জানো যে এক ভদ্র মহিলা পরবর্তীতে লেখককে ইনভাইট করেছিলেন প্যারিসের যে সেই বিখ্যাত যে ফয়েটস যে রেস্টুরেন্ট ছিল সেখানে যাওয়ার পরে, এবং মোটামুটি লেখক বাধ্য হয়েছিলেন তাকে সেখানে খাওয়ানোর জন্য, এবং মহিলাটি একটি চমৎকার কথা বলতেন যে তিনি আসলে একটার বেশি কোনো আইটেম খান না, কিন্তু আমরা গল্পের মধ্যে ঘটনা প্রবাহ চক্রে যখন চলতে থাকে তখন আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি যে যখন দি ফ্লো অফ ইভেন্ট যখন চলে তখন আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি সেই মহিলা কি পরিমাণে তিনি খেয়ে থাকেন। তো আমি এখান থেকে একটু পড়বো, অল্প একটু পড়বো, আশা করি তোমার মনোযোগ সহকারে শুনবে। দেখো, একটু পড়ছি। 20 years ago the author was living in Paris when he had met a woman. অর্থাৎ 20 বছর আগে আমাদের আজকের যে লেখক উইলিয়াম সমারসেট মম, এই গল্পের লেখক, দ্য লান্সিয়ান গল্পের লেখক, তিনি কি করতেন, প্যারিসে থাকতেন। হি হ্যাড মেট এ ওমেন, এবং সেখানে একজন মহিলার সাথে তার সাক্ষাৎ ঘটেছিল, হু ইজ আ লাভার অফ হিজ স্টোরিজ, এবং সেই মহিলা ছিল তার গল্পের একজন কি বলে প্রেমিকা, অর্থাৎ তার গল্পটাকে তিনি ভালোবাসতেন। She had met him at a play and relates to him the incident during the interval which had occurred at that point. এখন দেখো, এখানে তিনি কি করেছিলেন, তিনি একটি প্লে, এই প্লে মানে এখানে কিন্তু নাটকের মঞ্চ বলা হচ্ছে। তো একটি নাটক দেখতে গিয়ে নাটকের মঞ্চে যখন তারা ছিলেন, অর্থাৎ তারা যখন থিয়েটারে ছিলেন, তখন একটু ইশারা ইঙ্গিতের মাধ্যমে তাদের সাথে একটু কথা হয়, এবং যখন সেই নাটকের ইন্টারভেল চলে, যখন মধ্যবিরতি চলে, তখন তাদের মধ্যে কিছু একটু কথাবার্তা হয়, অল্প কিছু। আমি খুব সংক্ষেপে কিন্তু কথাগুলো বলে যাচ্ছি, এবং তখন তারা সে ব্যাপারে তারা কথা বলে নেন। She had read a book written by him and had written a letter to him about her views. এবং তখন তিনি এখানে বলেন যে তিনি তার লেখা একটি বই পড়েছেন এবং তার কাছে তিনি একটি চিঠি লিখেছেন সেই সম্পর্কে। Another letter was posted, তারপর আরেকটি লেটার লেখা হয়েছিল, stating about her visit to Paris, এবং সেই লেটার তিনি বলেছিলেন যে তিনি প্যারিস ভ্রমণ করছেন, and her desire to possess a tasse Lancion at the Foyers, a restaurant where French senators eat, এবং তখন তিনি বলেছিলেন
যে তার খুব ইচ্ছে হয় যে যেখানে ফ্রান্সের যারা সিনেটর্স তারা যে রেস্টুরেন্টে বসে খাবার খান সেটা হচ্ছে ফয়েস রেস্টুরেন্ট, সেখানে বসে তিনি একটি লাঞ্চ তিনি করতে চান। William was not an upscale man and had never even thought of visiting that restaurant, nor did he possess the art of refusing her request. আমি একেবারে সরল বাংলা এখানে বলে দিচ্ছি, দেখো যে উইলিয়াম আসলে সেই ধরনের মানুষ তখনই ছিলেন না। তিনি ইয়াং ম্যান ছিলেন, এবং যারা ইয়াং জেনারেশন হয় তাদের কিন্তু মোটামুটি একটু আবেগটা বেশি থাকে, তারা একটু আবেগপ্রবণ হয়ে থাকে। তো যখন একজন ইয়াং লেডি বা যখন কোনো একজন মহিলা, সুন্দরী মহিলা যখন কোনো অফার দেয়, তো স্বাভাবিকভাবেই যারা ছেলে থাকে, বিশেষ করে ইয়াং থাকে, তারা অত বেশি এক্সপিরিয়েন্স থাকে না, তারা কিন্তু খুব সহজেই পটে যায় বা রাজি হয়ে যায়। তো মূলত সেজন্যই কিন্তু তিনি রাজি হয়ে গিয়েছিলেন। অথবা তিনি এখানে বলছেন nor did he possess the art of refusing her request, অর্থাৎ তার মধ্যে এমন কোনো বিষয় ছিল না যে তিনি সেই মহিলাকে রিফিউজ করতে পারেন, বা এই ইনভাইটেশন, উল্টো ইনভাইটেশন যাকে বলে, সেই ইনভাইটেশনকে রিফিউজ করার মতো তার অতটা সাহস বা অতটা মন মানসিকতা ছিল না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে গল্পটা কিন্তু চলতে থাকে। আমি বলেছি দি ফ্লো অফ ইভেন্টস, এভাবে গল্পটা চলতে থাকে। আর এখন আমি যদি গল্পটা সম্পূর্ণভাবে তোমাদের সামনে তুলে ধরি, তাহলে তোমরা কিন্তু বিরক্ত হয়ে যাবে এবং তোমরা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে বলবে স্যার এত কথা বলছে কেন। তো যাই হোক, আমি পরবর্তীতে এখান থেকে আর যে বিশেষ যে লাইনগুলো লিখতে হবে টেক্সট থেকে, সেই টেক্সটগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমরা ভিডিও পজ করে সুন্দরভাবে তোমরা সেগুলো অ্যাসাইনমেন্টে সাবমিট করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এর পরের অংশগুলো এখানে রয়েছে। এস্টিমেটিং দ্য ভ্যালু অফ এ লান্সিয়ন। তো পূর্ববর্তী পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা তোমরা এখানে নিয়ে নিতে পারবে। তোমরা একটু পজ দিয়ে লিখে নিতে পারো। এবং এখানে বিশেষ যে কথাগুলো বলা হয়েছে, যে অ্যাকচুয়ালি যে মহিলা সেই ফয়েডস রেস্টুরেন্টে গিয়ে, এত দামি রেস্টুরেন্ট, যে সেই রেস্টুরেন্টে গিয়ে তিনি কি কি খাবার অর্ডার করেছিলেন, তিনি একটি কথাই বলছিলেন যে তিনি খুব বেশি খান না, কিন্তু একটির পর একটি তিনি কিন্তু বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন মেনু তিনি চুজ করতেছিলেন। আর ওদিকে লেখক বা তাকে যিনি হোস্ট করছিলেন, তার তো পকেটের অবস্থা বেশি ভালো ছিল না, অর্থাৎ তার পকেট মানি খুব কম ছিল, এবং এই পকেট মানি দিয়ে তাকে পুরোটা মাস চলতে হবে। বাট তিনি একেবারে বাধ্য হয়েছিলেন তার অর্ডারগুলোকে সার্ভ করার জন্য। তো তোমরা একটু দেখে নাও, আমি আসলে সম্পূর্ণ গল্পটি এখানে বলছি না। শিক্ষার্থীবৃন্দ, তো এখানে আরেকটি অংশ রয়েছে, দেখো। After the meal, she had ordered white champagne. She kept enjoying the meal and chatting about art, literature, and music while William kept wondering about the bill. তো এখানেও তোমরা একটু পজ নিয়ে নিতে পারো, এই ভিডিও থেকে তোমরা একটু পজ নিয়ে নাও। পরবর্তী অংশে যখন সামারি বা থিমটা আমি তোমাদেরকে দেখাবো, তো সেখান থেকে আমি জাস্ট রিড আউট করবো, শুধু একটু পড়ে নিব। আশা করি তোমরা এর মাধ্যমে উপকৃত হবে এবং সুন্দরভাবে তোমরা অ্যাসাইনমেন্টটি পূরণ করতে পারবে। তোমরা এখানে একটি পজ নিয়ে এই লেখাগুলো লিখে নিতে পারো। ওকে, চলে যাচ্ছি আমরা পরবর্তী পেজে। তো দেখো, এখানে কিন্তু মোটামুটি আমরা এই গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ যে এখানে গল্পটির ইতি টানা হচ্ছে, বা শেষ অঙ্কে আমরা চলে এসেছি। নাটকের যেরকম শেষ অঙ্ক থাকে, শেষ দৃশ্য থাকে, ঠিক তেমনিভাবে আমরা এখানে শেষের দিকে চলে এসেছি। তোমরা এখানে একটি পজ দিয়ে লিখে নিতে পারবে। জি, এটা হচ্ছে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প সম্পর্কে যে কথাটি তিনি বলেছেন, শেষ হয়েও হইল না শেষ। তো আসলে এই গল্পের কথাগুলো যদি বলতে চাই, তাহলে সে মহিলার খাওয়ার মতোই অবস্থা হয়ে যাবে, যে তিনিও যেগুলো খাচ্ছিলেন সেগুলো একটার পর একটা তিনি খেয়ে যাচ্ছিলেন, তার খাওয়া যেন আর শেষ হয় না, অথচ তিনি একই কথা বলছেন যে তিনি একটার বেশি তিনি খান না। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা গল্পটা শেষ করছি। জি, এই অংশে আমি তোমাদেরকে দেখাবো দ্য সামারি অথবা দ্য থিম। এইটা আমি তোমাদেরকে দেখাবো অল্প করে, তো তোমরা একটু শুনবে মনোযোগ সহকারে। দ্য প্রাইমারি থিম অফ দ্য স্টোরি লাঞ্চন বাই মম ইজ অ্যাপিয়ারেন্স ভার্সাস রিয়েলিটি। এখানে বলা হচ্ছে, দেখো যে উইলিয়াম সমারসেট মমের যে লাঞ্চন গল্পটি রয়েছে, সে যে মৌলিক বা প্রাথমিক থিম বা বিষয়বস্তু অথবা ভাববস্তু যেটা বলি না কেন, সেটা হচ্ছে কি,
অ্যাপিয়ারেন্স ভার্সাস রিয়েলিটি, অর্থাৎ সেটা হচ্ছে বাস্তবতা। রিয়েলিটি মানে কি? বাস্তবতা। আর অ্যাপিয়ারেন্স মানে কি? অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে মানুষের সামগ্রিক দিকটা যখন চলে আসে, অর্থাৎ আমরা যখন কোনো সৌন্দর্য দেখি তখন সেটা আমাদের সামনে অ্যাপিয়ারেন্স ঘটে, আমাদের সামনে সেটা চলে আসে, কিন্তু এর সাথে বাস্তবতার কিন্তু মিল নাও থাকতে পারে। তো এটিই হচ্ছে এই গল্পের মূল যে ভাববস্তু, সেই বিষয়টি। দ্য স্পিকার ইন লাঞ্চিয়ন উইশেস ফ্রম দি স্টার্ট that his date would be a gorgeous woman. দেখো, স্পিকার অর্থাৎ গল্পের যে কথক, অর্থাৎ গল্পটি যিনি বলেছেন, তিনি এখানে বলেছিলেন যে এই লাঞ্চিয়নের মধ্যে তিনি উইশ করেছিলেন, এই গল্পের মধ্যে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার একটা ডেট হবে। এই ডেট মানে হচ্ছে আড্ডা দেয়া, অর্থাৎ একটি ছেলে একটি মেয়ে যখন ঘুরতে যায় কোথাও গিয়ে, যখন সে ডেটিং করে আড্ডা দেয়, সেটা তোমরা নিশ্চয়ই জানো। স্টার্ট দ্যাট হিজ ডেট উড বি এ গর্জিয়াস উমেন, অর্থাৎ তিনি যার সাথে আড্ডা দেবেন, যে মহিলার সাথে, তিনি খুব গর্জিয়াস উমেন হবেন, এটা তিনি ভেবেছিলেন, তিনি উইশ করেছিলেন। হি ইমাজিনস এ পোর্ট্রায়াল অফ এ গ্রেসফুল লেডি ইন হিজ মাইন্ড, এবং তার মনের মধ্যে তিনি যে মহিলার ছবি এঁকেছিলেন, তার মানসপটে যে চিত্রটি তিনি অঙ্কন করতে পেরেছিলেন, তার সম্পর্কে তার মন মানসিকতা ছিল যে এটি ছিল একটি গ্রেসফুল লেডি, খুব সুন্দর চমৎকার একজন মহিলার তিনি ছবি তার মানসপটে তিনি এঁকেছিলেন। কিন্তু বাস্তবতা কি? এটি তিনি অ্যাপিয়ারেন্স, দেখো আমরা যে বলেছিলাম এটি হচ্ছে অ্যাপিয়ারেন্স, কিন্তু আমরা রিয়েলিটি কি দেখতে পাবো? তো আমরা রিয়েলিটি তোমরা জানো নিশ্চয়ই যে রিয়েলিটি কি ঘটেছিল। বাট when he goes to poses lunch together with her, কিন্তু যখন তিনি তার সাথে লাঞ্চ করতে গেলেন, she appears as a surprising blast, a complete opposite to his imagination. তো দেখো এখানে বলা হচ্ছে যে তিনি তার সামনে আবির্ভূত হলেন, একেবারে বিস্ময়কর ভাবে তিনি যেন সেখানে আবিষ্কৃত হলেন, এবং তার মানসপটে তিনি যেটা কল্পনা করেছিলেন, আসলে যেটা ঘটেছে সেটা হচ্ছে তার সম্পূর্ণ বিপরীতটা তিনি ঘটেছে, অর্থাৎ তার কল্পনাটা একেবারে বিপরীত দিকটা এখানে চলে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো, not only her appearance but also her dialogues express that she is a particularly fat, food loving and ravenous woman who doesn't even think a touch about the prices the speaker would need to buy the lunch. এই কথাগুলো আমি সরল বাংলা বলে দিচ্ছি, আসলে আমি বলতে চাই না, তারপরে না বললেও হয় না। তো এখানে দেখো থিমের মধ্যে যে কথাগুলো এসছে আমি একটু বলেই দিচ্ছি। নট অনলি হার অ্যাপিয়ারেন্স, অর্থাৎ তার যে চেহারা, অর্থাৎ মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, বিশেষ করে ছেলেদের একটা আকাঙ্ক্ষা থাকে, যখন সে একটা অপরিচিত একটা রমণীকে দেখবে, একটা মেয়েকে দেখবে, তো তার চেহারাটা খুব সুন্দর হবে, একদম লাভলি ফেস হবে। কিন্তু এখানে লেখক বলছেন তার চেহারাটা তো অত সুন্দর ছিলই না, বরঞ্চ যে ডায়ালগ, তিনি যে কথাবার্তাগুলো বলছেন, ডায়ালগ এক্সপ্রেস, তার কথা বলার ধরন, দ্যাট শি ইজ এ পার্টিকুলারলি ফ্যাট, এবং তাছাড়া বিশেষভাবে খুব মোটাকাটা ছিল। ফুড লাভিং, তিনি ছিলেন খুব ভোজন রসিক, তিনি খুব খাদ্য খেতে ভালোবাসতেন। অ্যান্ড র্যাভেনাস ওমেন হু ডাজ নট ইভেন থিঙ্ক এ টাচ অ্যাবাউট দি প্রাইসেস দ্য স্পিকার উড নিড টু বাই দ্যাট লাঞ্চ, এবং তিনি এমন ছিলেন যে তিনি বিবেক বিবেচনাহীন একজন ব্যক্তি ছিলেন। আমরা যদি লেখকের ভাষায় বলি যে তিনি এই কথাটা একবারও চিন্তা করলেন না যে তিনি যে লাঞ্চটি খাচ্ছেন, তিনি যে লাঞ্চ গ্রহণ করছেন লেখকের কাছ থেকে, তার কাছে এত টাকা দেওয়ার মতো সামর্থ্য তার কাছে আছে কিনা। She features an excellent appetite and gobbles tons of cash also. তো তার যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে তিনি চমৎকার, তার যে ভোজন রসিকতা, তার যে খাদ্যের প্রতি তার আসক্ত, তার অ্যাপেটাইট, তার যে ক্ষুধা, সেই ক্ষুধা নিবারণ, তিনি টনকে টন টাকা একসাথে তিনি খেয়ে ফেলতে পারেন। The foremost interesting part is that the verbal irony hidden within the lines she utters to the speaker, like she doesn't eat an excessive amount of etc. তবে এখানে আইরনি বা আসলে দুঃখজনক, আমি কি বলবো এখানে, যে এমন একটি বিষয় তিনি এখানে তুলে ধরেছেন, যে সবচেয়ে পরিচয়ের বিষয় হচ্ছে এটা, যে তিনি যে এত খাবার খাচ্ছেন এটা তার কাছে মনেই হয় নাই, বরং তিনি লেখককে বারবার বলছিলেন যে না, তিনি খুব বেশি একটা খান না, এবং তিনি যে এতগুলো খাবার খেয়েছেন সেটা তার কাছে খুব বেশি বলে মনে হয়নি। প্রিয় শিক্ষিত, তারপরে দেখো, দ্য আইরনি কনসিলড ইন হার স্পিচেস হেল্পস টু ডেভেলপ দ্য মোস্ট থিম। তো তার কথার মাধ্যমে যে আইরনিটা এখানে লুকায়িত রয়েছে তার কথার মাধ্যমে, সেটাই হচ্ছে আসলে আমাদের যে এই গল্পের যে থিম, সেটাই হচ্ছে সত্যিকারের বিষয়।
দিস আইরনিস মেক লানসিয়ন এ কমিক বুক স্টোরি উইথিন দ্য ট্রু সেন্স। এবং এই আইরনি থাকার কারণে কি হয়েছে, এই লানসিয়ন যে গল্পটি সেটি একটি কমিক বইতে রূপান্তরিত হয়েছে সত্যিকারের অর্থে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমি গল্পটা তোমাদের খুব ভালোভাবে বোঝাতে পারবো না। আমি আগেই বলেছি কেন পারবো না, কারণ আমাদের সময় স্বল্পতার কারণে এই গল্পটি এখানে সম্পূর্ণ করা হচ্ছে না। এবং আমি তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম, সেখানেই কিন্তু তোমাদের টেক্সট থেকে আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো, অথবা যারা অন্য কলেজের স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এগুলো ভালোভাবে অধ্যয়ন করেছো এবং প্রয়োজনে আরেকবার পড়ে নিবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা থিম দেখে নিলাম। এবারে কিছু প্রশ্ন ছিল যে লাইকস এন্ড ডিসলাইক সম্পর্কে। হোয়াট আই লাইক এন্ড ডিসলাইক অ্যাবাউট দ্য স্টোরি, অর্থাৎ আমি যে গল্প সম্পর্কে আলোচনা করলাম সেই গল্পের মাধ্যমে আমি কি কি জিনিসগুলো পছন্দ করেছি এবং সেই গল্প থেকে আমি কোন বিষয়গুলো আমি অপছন্দ করেছি। তো দেখো তোমরা, আমি এই বিষয়গুলো এখানে এভাবে তুলে ধরেছি। আই লাইক দ্য ওয়ে দ্য স্পিকার ন্যারেটস দ্য স্টোরি, হি ইউজেস মেটাফোর্স ইন দ্য স্টোরি। তো দেখো, আমি এখানে বলছি যে স্পিকার যেভাবে তিনি ন্যারেটস করেছেন, গল্পটাকে তিনি যেভাবে বর্ণনা করেছেন, সেই পন্থাটা, সেই উপায়টা বা সেই সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে, আমি সেটা পছন্দ করেছি। এবং হি ইউজেস মেটাফোর্স ইন দি স্টোরি, অর্থাৎ তিনি এখানে রূপক অর্থে তিনি কিছু উপমা তিনি এখানে গল্পের মাধ্যমে তিনি এখানে প্রয়োগ করেছেন, সেই বিষয়গুলো আমি পছন্দ করেছি। As a first person narrator, the speaker easily depicts the inner feeling of the character, অর্থাৎ এখানে তিনি আমরা জানি যে এখানে গল্পের কথক ফার্স্ট পার্সনে, অর্থাৎ আমি আমি তাকে দাওয়াত করলাম, আমি তাকে খাওয়ালাম, এইভাবে যে কথাগুলো বলা হচ্ছে আসলে এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন নেরেটর বা ফার্স্ট পার্সন স্পিকার। তো যাই হোক, গল্পের কথক হচ্ছে এখানে ফার্স্ট পার্সন বা উত্তম ব্যক্তি। তো তিনি কিন্তু এখানে যে ইনার ফিলিং অফ দ্য ক্যারেক্টারের যে ভিতরকারগত যে ফিলিংসটা রয়েছে, অনুভূতিটা রয়েছে, সে অনুভূতিটা কিন্তু তিনি খুব সহজভাবে এখানে তুলে ধরতে পেরেছেন। দ্য স্পিকার অলসো শোস হিউমার্স ন্যারেটিং দ্য স্টোরি, এবং এই গল্প বলতে গিয়ে এখানে কি করেছেন স্পিকার, অর্থাৎ গল্পের কথক, তিনি কিন্তু চমৎকারভাবে হাস্যরসাত্মক বিষয়গুলো বর্ণনা করতে পেরেছেন। ফর এক্সাম্পল, এট দ্য এন্ড অফ দ্য স্টোরি হি মেনশনস টুডে শি ওয়েয়ার্স 21 স্টোন, দেয়ার আর নাম্বার অফ ক্লাইম্যাক্স ইন দ্য স্টোরি। আচ্ছা, তো যাই হোক, এখানে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে তিনি যে হিউমার্স করেছেন, তিনি শেষ পর্যন্ত বলেছিলেন যে অনেক বছর পরে তিনি যখন জানতে পারেন যে এখন তার ওজন হচ্ছে 21 স্টোনস, তার মানে 21 স্টোন, এবং সেটা 200 পাউন্ডের উপরে চলে যাবে তার বর্তমান ওজন। দেয়ার আর নাম্বার অফ ক্লাইম্যাক্স ইন দ্য স্টোরি, এবং এই স্টোরির মধ্যে অনেকবার ক্লাইম্যাক্স ঘটেছে, আমরা সেটা গল্পের মাধ্যমে জানি। আই ডু নট লাইক ফ্ল্যাট লাইন অফ দ্য ক্লাইম্যাক্স গ্রাফ, এটা হচ্ছে আমার ডিসলাইকের বিষয়গুলো রয়েছে। আই ডু নট লাইক ফ্ল্যাট লাইন অফ দ্য ক্লাইম্যাক্স গ্রাফ, এখানে যে গ্রাফস যে ফ্ল্যাট মানে সমতল ভাবে একেবারে সিম্পলি ভাবে যেটা তিনি এখানে উপস্থাপন করেছেন, আসলে আমি অতটা পছন্দ করিনি। ইট ইজ টু হাই, এবং এটা খুব বেশি বলে মনে হয়েছে। ইট কুড বি মোর ইন্টারেস্টিং, এবং হয়তো এটা আরো বেশি মজাদার হতে পারতো, আরো বেশি ভালো হতে পারতো। তো একটি মতামত দেওয়া প্রয়োজন ছিল লাইকস এন্ড ডিসলাইক সম্পর্কে। আশা করি তোমরা এভাবে লিখতে পারো, অথবা তোমাদের কাছে যদি মনে হয় যে এর থেকে বেটার কিছু লিখবে, সেটাও তোমরা চেষ্টা করে দেখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরবর্তী অংশে একটি কমেন্ট দিয়ে শেষ করার চেষ্টা করব। ইফ আই কুড চেঞ্জ দ্য স্টোরি, দ্যাটস হোয়াট আই ইউজ টু চেঞ্জ। তো এখানে দেখো আরেকটা কোশ্চেন ছিল যে গল্পটা যদি কিছুটা পরিবর্তন করতে হয় তাহলে আমরা সেটা কিভাবে পরিবর্তন করতাম, কতটুকু পরিবর্তন করতাম। তো সেখানে বলছি অল্প কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে বলা হচ্ছে শেষ করার জন্য। আই উড ডিক্রিজ দ্য নাম্বার অফ ক্লাইম্যাক্স, এখানে যে ক্লাইম্যাক্স গুলো ঘটেছে সেগুলো আমি হয়তো আর কিছু কমিয়ে দিতাম। আই উড ইনক্রিজ দ্য ফ্ল্যাট লাইন অফ দি ক্লাইম্যাক্স গ্রাফ ইন হাই, এবং আমি হয়তো আর ফ্ল্যাট লাইন ক্লাইম্যাক্স এর গ্রাফটা সেটা একটু বাড়িয়ে দিতাম। ফাইনালি আই উড মেক দি স্টোরি মোর ইন্টারেস্টিং টু দ্য রিডার, হয়তোবা আমি বলা চলে যে এই গল্পটাকে আমি রিডার বা পাঠকদের কাছে আরো বেশি মজাদার করে উপস্থাপন করার চেষ্টা করতাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমরা দেখে নিব হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, সেটা এখানে দেখে নিচ্ছি। কনক্লুডিং স্টেটমেন্ট হিসেবে আমি এটা বলতে পারি এই গল্প সম্পর্কে আমার যে একদম সমমানী বক্তব্য সেটা হচ্ছে এই: অলদো দ্য স্টোরি হ্যাজ সাম ডিমেরিটস, বাট আই এনজয় দ্য স্টোরি ভেরি মাচ। যদিও এই গল্পের মধ্যে কিছুটা কি বলে একটু বিপরীত দিক রয়েছে, একটু ডিমেরিটস দিক রয়েছে, তারপরেও আমি বলতে পারি যে গল্পটি আমি খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছি।
ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং স্টোরি দ্যাট আই রেড ইন মাই লাইফ। এবং আমি আমার জীবনে যে গল্পগুলো পড়েছি তার মধ্যে এটা ছিল একটি অসাধারণ একটি গল্প। শিক্ষার্থীবৃন্দ, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি ক্লাসটি। আশা করি এই ক্লাসের দ্বারা তোমাদের উপকার হবে, তোমরা অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে প্রণয়ন করতে পারবে। এবং হয়তো আমি বেশি কথা বলেছি, তোমরা ধৈর্য সহকারে শুনেছো এবং তোমরা ভিডিওটি পজ দিয়ে তারপর তোমরা এই অ্যাসাইনমেন্টটি প্রণয়ন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করছি। এতক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখেছো, সেজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।